ইন্টারপোলের নজরদারিতে থাকবেন বেনজির, এক দেশ থেকে অন্য দেশে যেতেও পড়বেন বাধার মুখে। কুয়েটের উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্ত, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। এবং এক হপ্তার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়া, সিন্ধু পানি চুক্তি স্থগিত করল দিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ইন্টারপোলের রেড নোটিস গ্রেফতারি পরোয়ানা না হয় সহসাই গ্রেফতার করা যাচ্ছে না সাবেক আইজিপি বেনজির আহমেদকে। তবে ইন্টারপোলের এই নোটিশের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে বেনজিরের। আর্থিক অপরাধের মামলা থাকায় বেনজির যে দেশেই থাকুক ইন্টারপোলের নজরদারি অব্যাহত থাকবে। আদিত্য মামুনের রিপোর্ট। গেল 54 বছরে 63 জন বাংলাদেশের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে, যার মধ্যে পুলিশের সর্বোচ্চ পদে প্রথম কোনো ব্যক্তি হিসেবে নাম এলো বেনজির আহমেদের। আর্থিক অপরাধ মামলায় বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল রেড নোটিশ দিলে বেনজিরের বিষয়ে তদারকিতে নামে। ইন্টারপোলের নিজস্ব পুলিশ বাহিনী নেই, তবে স্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীরাই অভিযুক্ত ব্যক্তির স্থান শনাক্ত করে তথ্য সরবরাহ করলে ব্যবস্থা নেয় সংস্থাটি। ইন্টারপোলের রেড নোটিশের প্রক্রিয়া কি আর কারাই বা অপরাধের তালিকায় থাকেন তা জানালেন এই আইনজীবী। ইন্টারপোল দেখবে হচ্ছে কি যে যাকে ব্যাপারে রেড নোটিশ দেওয়া হচ্ছে তাকে কি পলিটিক্যালি ভিকটিম করা হচ্ছে, অথবা সে কি আসলে কি আপনার মানি লন্ডারিং, করাপশন, চাইল্ড অ্যাবডাকশন, ম্যাস মার্ডার এই ধরনের অফেন্সের সাথে আদৌ ইনভলভ কিনা। তবে এই নোটিশে গ্রেফতার না হলেও সবসময় নজরদারি, এমনকি দেশ ছেড়ে ভিন্ন দেশে যাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হবেন বেনজির। অনেক সময় আমরা রেড নোটিশটাকে একটা ওয়ারেন্ট হিসাবে অনেক দেশের মানুষ ইন্টারপ্রিট করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি রেড নোটিশ ওয়ারেন্ট না। রেড নোটিশ হচ্ছে গিয়ে একটা নোটিশ ইন্টারপোল ইস্যু করে, এই নোটিশটা চলে যায়, এই নামটা, এই তথ্যটা চলে যায় সব মেম্বার স্টেটের কাছে। তখন অন্য মেম্বার স্টেটকে সেই লোকটার আইডেন্টিটিটাকে দেওয়া হয়। মেম্বার স্টেট কিন্তু ওই লোককে অ্যারেস্ট করতেও পারে, নাও করতে পারে। অ্যারেস্ট করবে হচ্ছে গিয়ে যেই দেশে যেই দেশে ওয়ারেন্ট সেই দেশ, কিন্তু ইন্টারপোল জাস্ট হচ্ছে নেটওয়ার্কিংটা করে দেয়। পুলিশ বলছে অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অপরাধীর বিরুদ্ধে। রেড নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজস্ব আইনি কাঠামোর আলোকে অভিযুক্তকে শনাক্ত, নজরদারি এবং রাষ্ট্রীয় আইনানুগ সিদ্ধান্ত সাপেক্ষে প্রত্যর্পণের উদ্যোগ গ্রহণ করে থাকে। শুধু বেনজির নয়, বেশ কয়েকজনের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়ার আবেদন প্রক্রিয়াধীন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীদের দাবির মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। একই সাথে শিক্ষার্থীদের জুস পান করিয়ে দীর্ঘ 48 ঘন্টার অনশন ভাঙান তারা। আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অবশেষে জুস পান করিয়ে অনশন ভাঙা হয় আন্দোলনরত শিক্ষার্থীদের। উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এর আগে বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুয়েট উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রভিসি ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের প্রজ্ঞাপন পড়ে শোনান। এ সময় তিনি জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে ভিসি ও প্রভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা। সার্চ কমিটির মাধ্যমে পদ দুটিতে নতুন নিয়োগ দেওয়া হবে। আপাতত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের একজনকে সাময়িক দায়িত্ব দেয়া হবে বলেও জানান তিনি।
প্রদান করা হবে। কুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গেল 18 ফেব্রুয়ারি শিক্ষার্থী, এলাকাবাসী ও ছাত্রদল যুবদলের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। পরে 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞা অমান্য করে 13 এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করলে 14 এপ্রিল সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর 22 এপ্রিল 29 শিক্ষার্থী উপাচার্যকে অপসারণের দাবিতে আমরণ অনশনে বসে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ হামলার একদিন পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক হ্রাস করার ঘোষণা দিয়েছে ভারত। 26 জনকে হত্যার ওই ঘটনাকে ভারতের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় বেসামরিক হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিক্রিয়ায় সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে 5 পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশনা সহ জারি করা হয়েছে বেশ কিছু পদক্ষেপ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগামে হামলার ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপমহাদেশে। চরমভাবে খারাপ হতে যাচ্ছে ভারত পাকিস্তান সম্পর্ক। ভারতের পুলিশ এ ঘটনার জন্য দেশটির শাসন বিরোধী সন্ত্রাসীদের দায়ী করছে। সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলেছেন। তাদের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর মদদেই এ হামলা হয়েছে এবং এর বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া জরুরি। এদিকে হামলার দায় স্বীকারও করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF, যা পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন বলে দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তাই সব মিলিয়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক হ্রাস করার ঘোষণা দিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, হামলার পেছনে সীমান্ত পারে সংযোগ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। India will be withdrawing its own defense, navy and air advisors from the Indian High Commission in Islamabad. মিস্ত্রি আরও জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হচ্ছে। এ ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। এছাড়াও দিল্লিস্থ পাকিস্তানি সামরিক উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। একই সাথে পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ, অবস্থানরতদের 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ ও আগের দেয়া ভিসা বাতিল সহ বেশ কিছু নির্দেশনা জারি হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে আটারি সীমান্ত। এদিকে ইসলামাবাদ থেকে ভারতীয় উপদেষ্টাকে প্রত্যাহার করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক দফা নিরাপত্তা বৈঠক করে হামলার বিরুদ্ধে খুব শিগগিরই জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। লা লিগায় শিরোপার লড়াইয়ে বার্সার সঙ্গে থাকলো রিয়ালও। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। রানা প্লাজা ধসের প্রায় 1 যুগ পার হলেও এখনও সেই দুঃসহ স্মৃতি তাড়া করে আহতদের। অনিশ্চয়তার ঘেরাটোপে এখনও কাটে তাদের সময়। জীবনযুদ্ধে পোড়খা মানুষগুলোকে পুনর্বাসনের দাবি শ্রমিক সংগঠনগুলোর। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শরীরে 6টি অপারেশনের ক্ষত নিয়ে বেড়াচ্ছেন রানা প্লাজার দুর্ঘটনায় আহত গার্মেন্টস শ্রমিক ইয়ানুর। দুঃসহ সেই স্মৃতি এখনও তাড়া করে তাকে। পায়ের ক্ষত নিয়ে হাঁটতে না পারলেও 24 তারিখ আসলেই ক্র্যাচের উপর ভর করে চলে আসেন ধসে পড়া রানা প্লাজার সেই স্থানে। আমার প্রতিনিয়তই মনে পড়ার কথা, কারণ আমার সারা শরীরে ক্ষতবিক্ষত হয়ে গেছে। ইয়ানুরের মতো প্রায় একই স্মৃতিচারণ করেন আরেক আহত শ্রমিক শিলা। সেই দিনের কথা বলতে গিয়ে ভেঙে পড়েন কান্নায়। মেরুদণ্ড ভাঙিয়ে গেছে, এই অবস্থা আজও এই খাঁচা পড়েই আমার এই 12 বছর কাটাইতেছি। একটা পাখি যদি খাঁচার মধ্যে আটকা থাকে, পাখিটা বেরোয়ার জন্য অনেক ছটফট করে, কিন্তু আমি শিলেও এই খাঁচার মধ্যে বেরোয়ার জন্য অনেক ছটফট করি, কিন্তু আজীবনেও আর এই খাঁচার দেয়া আমার বের হওয়া হবে না। 2013 সালের 24 এপ্রিল সাভার বাস স্ট্যান্ড এলাকায় সম্পূর্ণ ধসে পড়ে রানা প্লাজা। দুর্ঘটনায় সেদিন প্রাণ হারান 1175 জন, গুরুতর আহত হন প্রায় 2000, অনেকের আবার মেলেনি খোঁজ। ঘটনার পর হয় মামলা, গ্রেপ্তার হন ভবনের মালিক সোহেল রানা, দেয়া হয় ফাঁসির রায়। তবে অজানা কারণে আজও সেই রায় কার্যকর হয়নি। আহত নিহত শ্রমিকদের
সুচিকিৎসা, পরিবারদের সুচিকিৎসা এবং ক্ষতিপূরণের দাবিতে আমরা একযুগ যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। শুধু শ্রমিক সংগঠন নয়, দায়ীদের শাস্তি আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের তাগিদ বিশিষ্টজনদের। সেই সময় যারা সুযোগ সুবিধাগুলো নিয়েছিল কিন্তু প্রকৃত সহযোগিতা যাদেরকে করা হয় নাই, সে ব্যাপারটাও কিন্তু একটা আবারও নতুন করে তদন্ত করা দরকার। নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ 9 কারণে রানা প্লাজা ধসে পড়ে বলে তখন তদন্ত প্রতিবেদনে জানান গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। লিচুর রাজধানী হিসেবে খ্যাত পাবনা জেলার লিচুর কদর দেশ জুড়ে, কিন্তু এবছর বাগানে আশানুরূপ লিচুর মুকুল না আসায় ফলনের বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে হতাশ বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে কৃষি বিভাগের মতে গাছে যে মুকুল আছে তার ঠিকমতো পরিচর্যা করলে ভালো লিচু পাওয়া যাবে। রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া, সিলিমপুর, শাহাপুর, রূপপুর, জয়নগর, চর রূপপুর সহ চাটমোহর এলাকায় রয়েছে সারি সারি লিচু গাছের বাগান। এরই মধ্যে ছোট বড় সব বাগানেই লিচুর মুকুলে ছেয়ে গেছে। তবে গত বছরের তুলনায় এবছর মুকুল এসেছে কম। আবহাওয়ার কারণে মুকুল বের হয়নি বা আসেনি, এই জন্য আমাদের এই লিচু চাষির খুবই কষ্টকর বা ক্ষতিগ্রস্ত। লিচুর মুকুল আসার থেকে আমরা পরিচর্যা শুরু চাষ দিছি, ফাঁস দিছি, এখন হচ্ছে পানি দেওয়া ব্যস্ত আছি। অনেক কম, কৃষকের এবার মাথা হাতের। বাগানে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা। মৌমাছির দ্বারা পরাগায়ন করার জন্য মূলত আনা। লিচুর ভিতরে যে পোকাগুলো হয়, মৌমাছি থাকলেও পোকাগুলো হয় না, পরাগায়নটা খুব সুন্দরভাবে হয়। আবহাওয়া অনুকূল না থাকায় এবার লিচুর মুকুল কম বলছে কৃষি বিভাগ। তবে হতাশ না হওয়ার পরামর্শ তাদের। বৃষ্টিপাত হলে গাছ অনেক সময় রিভার্স করে, মুকুল অবস্থা থেকে ভেজিটেটিভ গ্রোথের দিকে যেতে চায়, কিন্তু যে পরিমাণ মুকুল রয়েছে এটাই যদি আমরা কৃষি বিভাগের তত্ত্বাবধানে এবং কৃষক ভাইদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা যদি সঠিক যত্ন নিতে পারি তাহলেই শতভাগ ফলন নিশ্চিত হবে। এবছর পাবনায় 4,778 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,790 মেট্রিক টন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইন্টারপোলের নজরদারিতে থাকবেন বেনজির, এক দেশ থেকে অন্য দেশে যেতেও পড়বেন বাধার মুখে। কুয়েটের উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্ত, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। এবং 1 হপ্তার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়া, সিন্ধু পানি চুক্তি স্থগিত করল দিল্লি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।